আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো ছিলে। ভালো না থাকার তো কোনো কারণই নেই। আমি অত্যন্ত সহজ ইজি পদ্ধতিতে তোমাদেরকে আমি অ্যালকিন শিখিয়েছি। আশা করি তোমরা মজা পেয়েছো। আমরা অ্যালকিনের অনেক কিছু শিখেছি, ওজোনোলাইসিস শিখেছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিভিন্ন অবস্থার সাথে বিক্রিয়া শিখেছি, অসমিয়াম টেট্রাস অক্সাইডের সাথে বিক্রিয়া শিখেছি, আরো অনেক 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 বিক্রিয়া শিখেছি। আজকে আমরা ছোট্ট একটা রিভাইজ দিয়ে পরবর্তী ধাপে আমরা চলে যাব। আমরা বেশ বড় একটা প্রবলেম আজকে আমরা সলভ করব, যার ভিতরে সমস্ত বিক্রিয়াগুলো ইনক্লুড থাকবে। তোমাদেরকে পিছন থেকে ব্যাক ক্যালকুলেশন করে আমাদের আননোন প্রোডাক্ট বের করতে হবে। গতদিন অবশ্য শিখেছি এটা ছোট পরিসরে, আজকে একটু বড় পরিসরে আমরা শিখব। আসো আমরা শুরু করি। আমরা প্রথমে মিথেন থেকে শুরু করি। এই যে মিথেন, আমি জাস্ট বিক্রিয়াটা একটু তোমাদেরকে মেমোরাইজ করে দিচ্ছি। মিথেনকে যদি আমরা ক্লোরিনেশন করি, আমরা এগুলো শিখেছি, ক্লোরিনেশনের শর্ত আমরা শিখেছি। তাহলে কি উৎপন্ন হবে? মিথাইল ক্লোরাইড। একটা ক্লোরিন একটা হাইড্রোজেন নিয়ে চলে যাবে, আর একটা ক্লোরিন এখানে বসে পড়বে, সেটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। সেই মিথাইল ক্লোরাইডকে যদি আমরা উডস বিক্রিয়া করি, সোডিয়াম ড্রাই ইথার, তাহলে কি উৎপন্ন হবে? উডস বিক্রিয়ায় কি হয়? সবসময় দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয় উডস বিক্রিয়া। আবার একটু মনে করিয়ে দিই, উডস বিক্রিয়া হলো দুই অণু অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, মিথাইল ক্লোরাইড অ্যালকাইল হ্যালাইড, দুই অণু অ্যালকাইল হ্যালাইড শুষ্ক ইথারীয় দ্রবণে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে দ্বিগুণ কার্বন, অর্থাৎ এখানে যে কার্বনটা ছিল একটা কার্বন, তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। এটা ছিল অ্যালকাইল হ্যালাইড, উৎপন্ন হবে অ্যালকেন, অর্থাৎ সিঙ্গেল বন্ড বিশিষ্ট একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে আমাদের CH3। এটা আমি বহুবার করেছি, জাস্ট তোমাদেরকে আমি একটু মনে করাই দিচ্ছি। তাহলে কি হলো? মিথেনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড, যাকে উডস বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া করালে আমরা এক কার্বন থেকে ডাবল কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করলাম। এখান থেকে তুমি আবারও করতে পারো, আবার যদি তুমি এদিকে যেতে চাও, আবার আমি ক্লোরিনেশন করি, তাহলে কিন্তু তোমার কি উৎপন্ন হবে? CH3CH2Cl, এটা উৎপন্ন হয়ে গেল। তোমার যদি বিক্রিয়া জানা থাকে তাহলে এই বিক্রিয়া কিন্তু কখনো শেষ হবে না। তুমি সাইড বাই সাইড স্ট্রেট ওয়েতে তুমি সামনে এগোতে পারবে। আর সেই জানানোর দায়িত্বটা কিন্তু আমার, সেই শেখানোর দায়িত্বটা কিন্তু আমি নিয়েছি। আমি চেষ্টা করব তোমাদের ভিতরে এই বিক্রিয়াগুলো এমনভাবে ঢুকিয়ে দিতে যে বোর্ডের এক পাশ থেকে শুরু করবা, শেষ হবে না। বোর্ড শেষ হবে কিন্তু তোমার বিক্রিয়া শেষ হবে না। আচ্ছা, একে যদি দেখো, আমরা কিন্তু এখান থেকে ইথাইল ক্লোরাইড তৈরি করে ফেললাম। ইথেন থেকে ইথাইল ক্লোরাইড, ইথেন থেকে আমরা সরাসরি আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি, এটাও কিন্তু আমরা শিখেছি। এখানে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করাতে, ক্লোরিনের সাথে তো বিক্রিয়া করিয়েছি। একে যদি আবার আমরা ক্ষারীয় পটাশিয়াম, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ, মানে এটা অ্যাকোয়াস জলীয়, একরকম হবে। জলীয় দিলে কি হয়ে যাবে? CH3CH2OH, ইথাইল অ্যালকোহল। তাহলে দেখো, মিথেন থেকে আমরা ইথাইল অ্যালকোহল তৈরি করে ফেললাম, মিথেন থেকে ইথাইল অ্যালকোহল। একে যদি আবার আমরা জারিত করি, এগুলো জাস্ট আমি একটু সকালে রিভাইজ দিয়ে নিচ্ছি, জারিত করি, তাহলে কি উৎপন্ন হবে? কয় কার্বন ছিল এখানে? দুই কার্বন, তাহলে দুই কার্বনের অ্যালডিহাইড উৎপন্ন হবে। এই হচ্ছে দুই কার্বনের অ্যালডিহাইড, মানে এটাকে আগে বসাতে হবে, তারপরে আর এক কার্বনের কিছু একটা দিতে হবে। এই যেমন দুই কার্বন অ্যালডিহাইড লেখার নিয়ম হলো, আগে তুমি অ্যালডিহাইডের কার্যকরী মূলকটা লেখো। এখন যেহেতু দুই কার্বন, সেই জন্য এখানে তোমাকে কার্বন দিতেই হবে। এখন শুধু কার্বন তো দেয়া যায় না, সেই জন্য 1 2 3 4, অর্থাৎ 3টে হাইড্রোজেন তোমাকে এখানে দিতে হবে। এই পাশে না দিয়ে এই পাশে দিলে আমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে তোমরা লিখে পেলো এভাবে CH3CHO, এটা হলো দুই কার্বনের অ্যালডিহাইড।
একে যদি আবার জারিত করো, মানে এটা যদি কন্টিনিউ করো এই KMnO4 দিয়ে, জারক মানে হলো KMnO4, গাঢ় ক্রোমিক অ্যাসিড, উষ্ণ ক্রোমিক অ্যাসিড, এগুলো হচ্ছে বেশ শক্তিশালী জারক, এগুলো খুব সফিস্টিকেটেড ওয়েতে এদেরকে জারিত করতে পারে। তাহলে কি উৎপন্ন হবে? CH3C, 2 কার্বনের অ্যাসিড। এটা আমি শিখিয়েছিলাম, গতদিন শিখিয়েছিলাম যে বাবা এটা তোমরা একটু মনে রাখবে। অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড হয়, সেই অ্যালডিহাইডকে জারিত করলে আবার অ্যাসিড উৎপন্ন হয়। অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, একটা সিরিজ, মনে রাখতে হয় টেকনিক। আবার অ্যাসিডকে বিজারিত করলে তুমি যা করে এখানে এসছো তাই ঠিক তাই যদি উল্টো করো তাহলে আবার তুমি এখানে ব্যাক করতে পারবে। অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড, সেই অ্যাসিডকে বিজারিত করলে আবার অ্যালডিহাইড, সেই অ্যালডিহাইডকে বিজারিত করলে আবার অ্যালকোহল উৎপন্ন হয়। আচ্ছা, অ্যাসিড পর্যন্ত চলে এসেছি। সেই অ্যাসিডকে যদি আমরা আবার ক্ষারের সাথে বিক্রিয়া করাই, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাহলে কি উৎপন্ন হবে? যেহেতু এটা অ্যাসিডে হাইড্রোজেন দেবে আর সোডিয়ামটা এখানে এসে বসে পড়বে, CH3COONA, সোডিয়াম ইথানয়েড, ইথানোয়িক অ্যাসিড, তাহলে সোডিয়াম ইথানয়েড। সেই সোডিয়াম ইথানয়েড এর পরে যখনই এরকম সোডিয়াম, কোনো অ্যাসিডের সোডিয়াম লবণ যখনই আসে তখনই কিন্তু আমাদের মনে পড়ে এইটা সোডা লাইম, সোডা লাইম সহকারে পাতন, এই যে হিট দেওয়া। যখনই সোডিয়ামের কোনো অ্যাসিড বা লবণ আমরা পাবো, সাথে সাথে এটা মনে আসার কথা সোডা লাইম। তার কারণ কি, আমরা সোডিয়ামের লবণ থেকেই কিন্তু অ্যালকেন তৈরি করি, এটা আমরা শিখেছিলাম। সোডিয়ামের যে কোনো সোডিয়াম লবণকে যদি সোডা লাইম সহযোগে পাতন করা হয় তাহলে কিন্তু অ্যালকেন উৎপন্ন হয়। ওয়ান কার্বন শর্ট, 1 কার্বন শর্ট, এটাও কিন্তু একটা টেকনিক। কার্বন যখন কখনো শর্ট করতে, কার্বন যদি কমাতে হয়, 2 কার্বন থেকে 1 কার্বনের যদি কোনো প্রোডাক্ট তৈরি করতে হয় তাহলে মাঝখানে যে কোনো জায়গায় কিন্তু সোডা লাইমকে ব্যবহার করতে হবে। আবার যদি কার্বনের চেন বাড়াতে হয়, কার্বনের সংখ্যা বাড়াতে হয়, 1 থেকে 2 কার্বন, 2 থেকে 4 কার্বন, তাহলে উডস বিক্রিয়া। আবার 1 থেকে 3 কার্বন এরকম যদি হয় সেক্ষেত্রে আমাদের আরো বিক্রিয়া রয়েছে, ওটা এখন আমি শিখাইনি, আজকে এখন শেখাবো। যাই হোক, যে কথা বললাম যে 2 কার্বন থেকে যদি 1 কার্বনে আসতে হয়, 1 কার্বন শর্ট করতে হয়, তাহলে ডিকার্বক্সিলেশন করতেই হবে। ডিকার্বক্সিলেশন, যে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডের অপসারণ ঘটে ইন প্রেজেন্স অফ সোডা লাইম, তাকে বলা হয় ডিকার্বক্সিলেশন। কি উৎপন্ন হবে? মিথেন উৎপন্ন হবে। এটা চলে যাবে, এটাও শিখিয়েছিলাম যে এইভাবে এ চলে যায়, এই হাইড্রোজেনটা এর সাথে এসে মিশে পড়ে। এগুলো আমার পুরনো অনেক আগের ভিডিও, কিন্তু তোমাদের স্বার্থে আমি আবার একটু মনে করিয়ে দিলাম। আমরা যদি এখান থেকে ধরো এখান থেকে যাই, এখান থেকে যদি আমি আবার যাই, এখানে অ্যাকোয়াস না নিয়ে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড AlC নেই, অ্যালকোহলও নেই, অ্যালকোহলের ভিতর পানি নেই, সেক্ষেত্রে কি হবে? এখান থেকে আমাদের আবার এইটা উৎপন্ন হবে। এই জিনিসটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। আজকে আমরা গত কয়েকটা ক্লাসে এটাই শিখছি, আমি জাস্ট একটু মনে করিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা আমি আবার আসি। যে কথা বলছিলাম যে 1 কার্বন থেকে দ্বিগুণ কার্বন যেতে গেলে কিন্তু উডস বিক্রিয়া, আর 1 কার্বন থেকে, যেমন ধরো এটাকে যদি আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করি তাহলে মিথাইল ক্লোরাইড, একে যদি আমরা পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করি, এই যে পটাশিয়াম সায়ানাইড, তখন কি হবে? CH3CN, কার্বন নাইট্রাইল, মিথেন নাইট্রাইল, এটাকে বলা হয় CN থাকলে নাইট্রাইল, তাহলে মিথেন নাইট্রাইল। এইটাকে যদি আমরা বিজারিত করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আচ্ছা, এইটাকে আমি আরেকটু এই পাশে লিখি সুন্দর করে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে জিনিসটা আমি শেখাতে চাচ্ছি। যে এখানে উডস বিক্রিয়া কিন্তু সবসময় দ্বিগুণ কার্বন হয়,
এখন দ্বিগুণ কার্বন না নিয়ে তুমি যদি একটা কার্বন বাড়াতে চাও তখন তুমি কি করবে? তখন তোমাকে কিন্তু পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করাতে হবে। সেটা আমি শেখাতে চাচ্ছি। তাহলে কি শেখাতে চাচ্ছি? যে আমি একটা কার্বন বাড়াবো, দুটো কার্বন বাড়াবো না, দ্বিগুণ কার্বন বাড়াবো না। দ্বিগুণ কার্বন বাড়াতে গেলে অ্যালকাইল হ্যালাইড থেকে উডস বিক্রিয়ার মাধ্যমে আমাকে এগোতে হবে। আমি দুটো কার্বন চাচ্ছি না, দ্বিগুণ কার্বন চাচ্ছি না, আমি একটা কার্বন চাচ্ছি। সেই জন্য পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া করাতে হবে। আমি এইখানে পরিষ্কার করে লিখি, এখানে লিখি তাহলে CH3Cl এইটাকে আমি বিক্রিয়া করিয়েছি পটাশিয়াম সায়ানাইডের সাথে, উৎপন্ন হয়েছে CH3CN, কার্বন এবং নাইট্রোজেন। এটাকে কি করেছি? এটাকে আমি বিজারিত করেছি ইন প্রেজেন্স অফ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে কি হবে? তাহলে দেখো, এই কার্বনেও হাইড্রোজেন ঢুকবে, এই কার্বনেও, এই নাইট্রোজেনেও কিন্তু হাইড্রোজেন ঢুকবে। এইটা দেখানোর জন্য কিন্তু আমি এখানে এসেছি। এই যে যেমন CH3A, এখানে কার্বন, এখানে নাইট্রোজেন। এখন এখানেও ঢুকবে, এখানেও ঢুকবে। এর চারটা হাত স্যাটিসফাইড হতে হবে, এর তিনটা হাত স্যাটিসফাইড হতে হবে, সেইভাবে কিন্তু হাইড্রোজেন ঢুকবে। অর্থাৎ এখানে দুইটা, এর হাত আছে দুইটা। আমি বন্ধনকে হাত দ্বারা তুলনা করলাম আর কি, বলতে আমাদের একটু সুবিধা হবে। তাহলে কার্বনের এখানে হাত আছে দুইটা, আরো দুইটা লাগবে। এর আছে একটা, আরো দুইটা লাগবে। এই যে হাতগুলো স্যাটিসফাইড করবে কে? কে পূর্ণ করবে? হাইড্রোজেন। তাহলে একে বিজারিত করলে এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে। তাহলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে CH3 CH2 NH2। তাহলে এটা মুছে ফেললাম, এই মুছে ফেললাম। তাহলে কি দাঁড়ালো? কার্বনের এখানে দুইটা হাত ফাঁকা ছিল, সেটা হাইড্রোজেন দ্বারা, যে যখন আমরা বিজারণ করলাম পর্যাপ্ত পরিমাণ হাইড্রোজেন আমাদের অ্যাভেলেবেল হয়ে গেল, তখন কার্বন দুইটা হাইড্রোজেন নিল, আবার নাইট্রোজেনও দুইটা হাইড্রোজেন নিয়ে, এই যে এটা কি? অ্যালকেন অ্যামিন। কি অ্যালকেন অ্যামিন? ইথেন অ্যামিন। নামকরণ আমি শিখিয়েছি, ইথেন অ্যামিন। দেখো, ছিল এক কার্বন, আমাদের দুই কার্বন হয়ে গেল, অর্থাৎ সাথে রয়েছে আমাদের NH2। আমরা যদি এখন এইটাকে সোডিয়াম নাইট্রাইট প্লাস HCl সহকারে বিক্রিয়া করাই, তাহলে কি উৎপন্ন হবে? এই গ্রুপটা CH3 CH2 OH অ্যালকোহল তৈরি হয়ে যাবে, ইথাইল অ্যালকোহল। তাহলে দেখো কোনভাবে আমরা কোন দিক থেকে চলে আসলাম, ইথাইল অ্যালকোহল। একে আবার যদি আমরা জারিত করি, তাহলে CH3 CH2 CHO। একে যদি আবার আমরা জারিত করি, তাহলে CH3 COOH। একে যদি আমরা আমার পরিষ্কার করে লিখি, তাহলে কি উৎপন্ন হলো? এখানে CH3 CH2 OH, একে জারিত করে এক ধাপে আমরা পেয়ে গেলাম CH3 COOH। একে যদি আমরা অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করি বা অ্যামোনিয়া সহকারে উত্তপ্ত করি, তাহলে কি হবে? এই হাইড্রোজেন নিয়ে চলে যাবে, উৎপন্ন হবে CH3 COONH4, অ্যামোনিয়াম ইথানয়েড। কত দূর আমরা চলে আসলাম? আমরা যদি এইখান থেকে, আমি বিজারিত না করে যদি আমি এখান থেকে আর্দ্র বিশ্লেষণ করি অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে কিন্তু এটা সরাসরি CH3 COO অ্যাসিড উৎপন্ন হবে।
এটা শর্টকাট বিক্রিয়া, যে সিএন থেকে আমরা অ্যাসিড তৈরি করলাম, সিএন থেকে আমরা অ্যামিন তৈরি করলাম, সিএন থেকে আমরা এই যে অ্যালকোহল তৈরি করলাম যেখানে সিএন রয়েছে। যদি কখনো অ্যালকেন নাইট্রাইল চলে আসে তাহলে অ্যালকেন নাইট্রাইল থেকে আমরা অ্যাসিড তৈরি করতে পারবো সরাসরি আর্দ্র বিশ্লেষণ করলে খনিজ অ্যাসিডের উপস্থিতি, এখানে কিন্তু অ্যাসিডের উপস্থিতি দিতেই হবে। আবার যদি আমরা অ্যামিন তৈরি করতে চাই তাহলে অ্যামিন হয়ে যাবে, যদি অ্যালকোহল তৈরি করতে চাই অ্যালকোহল হয়ে যাবে, যদি অ্যাসিড তো আমরা ওইভাবে তৈরি করে ফেললাম, যদি অ্যামোনিয়াম অ্যাসিড তৈরি করতে যাই তাহলে এর সাথে অ্যামোনিয়াম বিক্রিয়া করাতে হবে। এগুলো হলো আমাদের চেন বিক্রিয়া। আমরা যদি CH3 CH2 Cl এখান থেকে আমরা দেখিয়েছিলাম যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই তাহলে আমাদের কি উৎপন্ন হবে, CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ অ্যালকেন থেকে অ্যালকিন উৎপন্ন। এই অ্যালকিনকে যদি আমরা এখন HCN এর সাথে বিক্রিয়া করাই, এই যে HCN যেটা আমি দেখাতে চাচ্ছি, HCN এর সাথে বিক্রিয়া করতে পারি, HCl এর সাথে বিক্রিয়া করতে পারি, আমরা সব শিখেছি। তাহলে কি হবে, এখানে হবে CH3, এখানে হবে CH2, এখানে হবে CN। দেখো ছিল 2 কার্বন, আমার 3 কার্বন হয়ে গেল। তাহলে 2 কার্বন থেকে যদি 3 কার্বনে যেতে হয় তাহলে অবশ্যই রিঅ্যাকশনের মাঝে কোথাও না কোথাও তোমাকে হাইড্রোজেন সায়ানাইড আনতেই হবে। আনলাম। এখন এইটাকে তুমি যদি আর্দ্র বিশ্লেষণ করো ইন প্রেজেন্স অফ অ্যাসিড তাহলে কি হয়ে যাবে, এইটা CH3 CH2 COOH প্রোপায়োনিক অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে। যদি তুমি একে বিজারিত করো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা তাহলে কি হবে, এখানে CH3 CH2 CH2 NH2। একে যদি তুমি আবার সোডিয়াম নাইট্রাইট HCl সহকারে বিক্রিয়া করাও তাহলে CH3 CH2 CH2 OH উৎপন্ন হয়ে যাবে। তুমি যদি এটা হচ্ছে প্র্যাকটিস, বিক্রিয়ার প্র্যাকটিস, এভাবে তোমাকে বিভিন্ন ওয়েতে প্র্যাকটিস করলে বিক্রিয়াগুলো তোমার মাথার ভিতর থেকে যাবে, বিক্রিয়াগুলো তোমার হজম করতে হবে, বিক্রিয়া হজম না করলে তোমার ভিতরে মিশিয়ে ফেলতে হবে, তাহলে এটা পটপট করে তুমি যে কোনো সমস্যার সমাধান করতে পারবে, যখন যে প্রবলেম আসবে তুমি সলভ করতে পারবে। আচ্ছা, যদি আমরা এই হলো আমাদের সেই অ্যালকিন বা ইথিলিন, যদি আমরা ব্রোমিনের সাথে বিক্রিয়া করাই, ব্রোমিনের কথা আসলেই কিন্তু আমি বলেছিলাম ব্রোমিন পানিতে প্রচন্ড রকমের বিক্রিয়া করে, পানির সাথে টাচ করানো যায় না, সেই জন্য একে সবসময় কার সাথে, কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবণে রাখতে হয়। ব্রোমিন, আমরা যদি ইথিলিনকে ব্রোমিনেশন করি তাহলে কি হবে, এটার বর্ণ কিন্তু লাল, এটার বর্ণ হচ্ছে লাল, সেই জন্য বলে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ, লাল বর্ণের ব্রোমিন দ্রবণ। তাহলে কি হবে, এখানে পাই বন্ধন রয়েছে, যেখানে পাই বন্ধন থাকে সেখানে কি হয়, ঢুকে যায়, তাহলে ব্রোমিনটা এখানে ঢুকে পড়লে কি হবে, CH2 বন্ড CH2, এখানে একটা ব্রোমিন ঢুকে পড়লো, এখানে একটা ব্রোমিন ঢুকে পড়লো। ওই যখনই ঢুকে পড়ে তখন লাল বর্ণটা কিন্তু সাদা হয়ে যায়, এটা কিন্তু বর্ণহীন হয়ে গেল, এটা বর্ণহীন, এটা ছিল লাল। এই যখনই এর ভিতরে ঢুকে গেল, ঢোকার সুযোগ রয়েছে, কিন্তু পাই বন্ধন থাকলে ঢোকার সুযোগ রয়েছে, যেখানে পাই বন্ধন থাকবে সেখানে ঢুকতে পারবে, যেখানে পাই বন্ধন থাকবে না, ধরো এটা যদি এরকম হতো CH3 একে যদি আমরা এই ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড সাথে বিক্রিয়া করাতাম তাহলে কিন্তু কোনো বিক্রিয়া হতো না। তার কারণ কি, কারণ হলো এই ব্রোমিনের এখানে ঢোকার কোনো স্কোপ নেই, সুযোগ নেই, সেজন্য ব্রোমিন কিন্তু এখানে বিক্রিয়া করবে না। অর্থাৎ অ্যালকেনের সাথে অ্যালকেন এই সিঙ্গেল বন্ড স্যাচুরেটেড হাইড্রোকার্বন, অ্যালকেনের সাথে ব্রোমিন দ্রবণ কিন্তু কোনো বিক্রিয়া করে না। অথচ যদি অ্যালকিন হতো তাহলে কি হতো, এটা দেওয়ার সাথে সাথে বর্ণহীন হয়ে যেত। বর্ণহীন কেন হয়, যেটা আমি উদাহরণ দিয়েছিলাম যে এটা দেখতে কেমন দেখা যাচ্ছে, কালো, আমার হাতের ভিতর ঢুকে গেল আর কালো দেখা যাচ্ছে না, তেমনি
এখানে এর ঢোকার সুযোগ রয়েছে, বিক্রিয়া করার সুযোগ রয়েছে, সেজন্য বিক্রিয়া করছে। এখানে সুযোগ নেই, ব্রোমিন কিন্তু প্রতিস্থাপিত করতে পারে না, এই যে একে একে প্রতিস্থাপিত করতে পারে না, এ ঢুকতে পারে, এই যে ঢুকে বর্ণহীন হয়ে গেল। তাহলে এটা হলো অ্যালকিন। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা কনক্লুশনে চলে আসতে পারি, সেটা কি, অ্যালকিন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে বর্ণহীন দ্রবণ তৈরি করে, কে, অ্যালকিন। আবার অ্যালকেনের সাথে কিন্তু বিক্রিয়া করে না, কোনো বিক্রিয়া করে না। আচ্ছা, তাহলে এখান থেকে তো আমরা একটা শনাক্তকরণ বিষয়টা কিন্তু আমরা এখান থেকে একটা আবিষ্কার করে ফেলেছি, কি, যে দুইটা প্রোডাক্ট, এই দুইটা পাত্র, দুইটা পাত্রে এটা এ এটা বি রয়েছে। লাল লাল বর্ণের ব্রোমিন দ্রবণ রয়েছে। আমি এর ভিতরে কয়েক ফোঁটা দিলাম, এর ভিতরেও কয়েক ফোঁটা দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, বর্ণহীন হয়ে গেল। দেওয়ার সাথে সাথে যেরকম এর দ্রবণটা যেমন ছিল তেমনি হয়ে গেল। আর এ কি হলো, লাল দেওয়ার সাথে সাথে এটা লাল হয়ে গেল। তাহলে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ, এটার ভিতরে লাল বর্ণের কয়েক ফোঁটা লাল বর্ণের ব্রোমিন দিলেও সে লাল থেকে গেল, আবার এটার ভিতরে কি হয়ে গেল, বর্ণহীন হয়ে গেল। তাহলে কনক্লুশনে আসি আমরা, যেহেতু বর্ণহীন হয়েছে সুতরাং সেটা হবে অ্যালকিন। কেন বর্ণহীন হয়েছে, ব্রোমিনটা ওর ভিতরে ঢুকে গেছে, কার ভিতরে ঢুকে গেছে, পাই বন্ধনের ভিতরে ঢুকেছে। পাই বন্ধন কোথায় থাকে, অ্যালকিনে থাকে, সুতরাং এই যৌগটা হলো অ্যালকিন। তাহলে বি যৌগটা হবে অ্যালকেন, তাহলে এ হলো অ্যালকিন, বি হলো অ্যালকেন। অ্যালকিন এবং অ্যালকেন, তাহলে এখান থেকে আমরা অ্যালকিন এবং অ্যালকেন শনাক্ত করতে পারলাম। ব্রোমিন দ্রবণ দিয়ে কিন্তু আমরা অ্যালকিন এবং অ্যালকেন শনাক্ত করলাম। আর একটা আমরা শিখেছিলাম, এটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের শনাক্তকরণ পরীক্ষা, অথবা অ্যালকিন এবং ইথেন এবং ইথিনের পার্থক্যমূলক পরীক্ষা, অ্যালকিন এবং অ্যালকেনের পার্থক্যমূলক পরীক্ষা, এটা আরেকটা রয়েছে। এর সাথে আমরা লঘু ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, জলীয় ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই জিনিসটা কি আমি শিখেছি, আমরা এটা ভালোভাবে শিখেছি। এ বিক্রিয়া করে কি হয়, পটাশিয়াম ম্যাঙ্গানেট হয়, পানি হয়। এটা মূলত একটা জারক। এইটার বর্ণ কিন্তু এটাকে আমরা এইভাবে পরে এইভাবে লিখি, এইটা বারবার আমরা আর লিখি না। এটা প্রয়োজনে আমরা 2OH এভাবেও লিখতে পারি, কিন্তু ওভাবে লেখাটা ঠিক না, এভাবে লিখি। যদিও এখান থেকে 2OH আকারে যায়, কিন্তু এটা এভাবে লেখা ঠিক না, এইভাবে লিখতে হয়। আসলে এটা জারক, এই যে জার্মান অক্সিজেন উৎপন্ন করেছে, এইভাবে লেখাটাই ভালো। কিন্তু বিক্রিয়া করার সময় কিন্তু এরা বিক্রিয়া করে, এখান থেকে হাইড্রোজেন নিয়ে OH হয়ে কিন্তু এখানে ঢোকে। এইটার বর্ণ হচ্ছে গোলাপি, এটা হলো গোলাপি, খুব সুন্দর মিষ্টি একটা কালার, এই গোলাপি বর্ণ। যখনই বিক্রিয়া করে এর সঙ্গে, যখনই আমরা এর ভিতরে এই জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা দেব, তখন দেওয়ার সাথে সাথে কিন্তু কি হয়ে যায়, এই প্রোডাক্টটা তৈরি হয় আমার, এখানে প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে CH2, এখানে একটা OH আসবে, এখানে একটা OH আসবে, অর্থাৎ ইথিলিন গ্লাইকল। এটা হলো বর্ণহীন। আমরা কিন্তু দিয়েছিলাম গোলাপি বর্ণের, এটা দিয়েছিলাম।
গোলাপি বর্ণের দ্রবণটা আমরা এখানে দিয়েছিলাম। গোলাপি বর্ণের দ্রবণটা দিয়েছিলাম, কিন্তু সেটা বর্ণহীন হয়ে এই প্রোডাক্টটা উৎপন্ন হলো। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। সিদ্ধান্তটা কি? আমরা মনে রাখতে পারি, যদি কোনো একটা অজানা দ্রবণের ভিতর গোলাপি বর্ণের জলীয় বা লঘু ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেই, যদি এর গোলাপি বর্ণটা বর্ণহীন হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা হলো অ্যালকিন। যদি এর ভিতরে দেই তাহলে কিন্তু কোনো বর্ণহীন হবে না। তাহলে এটা দিয়েও কিন্তু আমরা অ্যালকেন এবং অ্যালকিনের পার্থক্য করতে পারি, তৈরি করতে পারি, শনাক্ত করতে পারি। এই যে পরীক্ষাটা, এটাও কিন্তু একটা পরীক্ষা। আমরা প্র্যাকটিক্যালি এটা করি, সবসময় করি। এটাকে বলা হয় বেয়ার পরীক্ষা। বেয়ার নামক ভদ্রলোক আবিষ্কার করেছিলেন, সেই জন্য এটাকে বলা হয় বেয়ার পরীক্ষা। তাহলে দুই ভাবে কিন্তু আমরা অ্যালকেন এবং অ্যালকিনের উপস্থিতি শনাক্ত করতে পারি, পার্থক্য করতে পারি। একটা হলো বেয়ার পরীক্ষার মাধ্যমে, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণের পরীক্ষার মাধ্যমে। ব্রোমিন দ্রবণ যখনই আসবে তখন কিন্তু ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইড। বেয়ার পরীক্ষা যখনই আসবে তখন কিন্তু জলীয় ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা কিন্তু মৃদু জারক। আর শক্তিশালী জারক কখন হবে? যখন এটা গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু একেবারে সরাসরি এটাকে জারিত করে ফেলবে, অন্যরকম যৌগ উৎপন্ন হয়ে যাবে, সেটা আলাদা। সেটা কিন্তু আমরা কখনো আনবো না। আমরা আনবো জলীয় দ্রবণ, লঘু ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা কি করে? এটা গোলাপি বর্ণ। সেই গোলাপি বর্ণ যখন অ্যালকিনের ভিতর দেওয়া হয়, ইথিনের ভিতর দেওয়া হয়, ইথিনের ভিতর দিলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয় এবং সেটা বর্ণহীন হয়ে যায়। তাহলে এই দুটো পরীক্ষা দিয়েই কিন্তু আমরা জৈব যৌগের শনাক্তকরণ পরীক্ষা, ওয়েদার ইট ইজ অ্যালকিন অর অ্যালকেন, আমরা করতে পারি। তাহলে অনেক কিছু করতে চেয়েছিলাম, কিন্তু সময় তো অনেক হয়ে গেল। আমরা যে সমস্যার সমাধানটা করতে চেয়েছিলাম সেটা কিন্তু পারিনি। যেটা আমি করতে চেয়েছিলাম যে এইখান থেকে বড় একটা প্রবলেম সলভ করে এটাকে শেষ করে দেব, তাহলে সেটা যখন হচ্ছে না, পরের ভিডিওতে কিন্তু আমরা বড় একটা প্রবলেম নিয়ে সেটা সলভ করব এবং পরবর্তী ধাপে অ্যালকাইনে আমরা চলে যাব। অথবা আরো কিছু ইম্পর্টেন্ট বিক্রিয়া রয়েছে, যেমন পলিমারকরণ বিক্রিয়া। ইথিলিনের পলিমারকরণ বিক্রিয়া কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া, যার সাথে জড়িত রয়েছে জিগলার, ন্যাটা, ক্যাটালিস্ট। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা সম্পর্কে একটু শিখবো আমরা পরবর্তী ক্লাসে। তাহলে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। তোমরা সবাই ভালো থাকো।